সুধীমণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও থেকে, মুজিব বর্ষে আমার ভাবনা অনুষ্ঠান থেকে। আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন সিলেটের সাংবাদিক অঙ্গনের দুজন সিনিয়র ব্যক্তিত্ব, জনাব আজিজ আহমদ সেলিম, প্রধান সম্পাদক দৈনিক উত্তর পূর্ব, এবং জনাব আল আজাদ, প্রধান নির্বাহী সিল টিভি। ওনারা শুধু সাংবাদিক নন, ওনারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনেরও অত্যন্ত প্রিয় মুখ, অনেকের শ্রদ্ধাভাজন। আমরা আজকে তাদের আলোচনায় সমৃদ্ধ হব আশা করছি। ধন্যবাদ আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও। এই যে মুজিব বর্ষের আয়োজন চলছে গোটা দেশে, বাঙালি আজ উদ্দীপিত, আন্দোলিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীর আয়োজন চলছে। এ নিয়ে আমাদের আয়োজন হচ্ছে যে মুজিব বর্ষে আমার ভাবনা। প্রত্যেকের ব্যক্তি জীবনে, ব্যক্তি মানুষে তার একটি ভাবনা আছে। সেটা নিয়ে যদি আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে, পরবর্তীতে আমাদের আলোচনা আরও বিভিন্ন বিষয় হবে। প্রথমে আমি আল আজাদ ভাইয়ের কাছে জানতে চাই আপনার কী ভাবনা মুজিব বর্ষ নিয়ে। ধন্যবাদ। আমি নিজেকে গৌরবান্বিত মনে করি, আমি গর্ববোধ করি যে আমি এমন একটা সময়ে এতটা পথ জীবনের পার করেছি যে সময়টাতে আমি আমাদের ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি এবং তার জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারছি। একজন বাঙালি হিসাবে এটা আমার অত্যন্ত গৌরবের একটি বিষয়। আমার সৌভাগ্য বলে যদি কিছু থাকে তো সেদিক থেকে আমি সৌভাগ্যবান। এ কারণে যে আমি জাতির পিতাকে 4 বার খুব কাছে থেকে দেখেছি। একবার মঞ্চে তার কাছে যেতে পেরেছি, 2 বার কাছে থেকে দেখেছি, একবার একটু দূর থেকে দেখেছি। কিন্তু তার এই যে তাকে দেখা, তার স্মৃতি, তার সেই যে বজ্রকণ্ঠ, এগুলো আমাকে সবসময় নাড়া দেয়। আমার আরও সৌভাগ্য যে তার মুখেই প্রথম আমি সাংবাদিক শব্দটি শুনেছিলাম সেই ছোট্টবেলায়। জানি না তখন থেকেই হয়তো মাথার মধ্যে এই শব্দটি গেঁথে গিয়েছিল, যার কারণে একজন সংবাদকর্মী হিসেবেই জীবনটা পরিচালিত করেছি, জীবনটা বেছে নিয়েছিলাম। যাই হোক, মুজিব বর্ষ গোটা বাঙালির গর্বের একটি বিষয়। বাঙালি তার জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছে। আমাদের ইচ্ছে ছিল, আমাদের পরিকল্পনা ছিল, আমাদের স্বপ্ন ছিল আমরা ব্যাপক আয়োজনে, আনন্দ উল্লাসে এই বর্ষটি বা বছরটি আমরা উদযাপন করব। সেই সাথে আমরা নতুন করে শপথ নেব জাতির পিতার বা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক হলো সত্য যে বিশ্বময় যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেই আতঙ্কের কারণে আমাদেরকে, যেহেতু আমরা মানবিকতায় বিশ্বাস করি, জাতির পিতা সে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেজন্যই আমরা আমাদের অনুষ্ঠান মালাকে অর্থাৎ বাংলাদেশে সংক্ষিপ্ত করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের যে হৃদয়ের যে উজাড় করা ভালোবাসা, যে শ্রদ্ধা, সেই ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এই বছরটি আমরা আমাদেরকে নাড়া দিচ্ছে, আমাদেরকে উদ্দীপ্ত করছে, আমাদেরকে তাগিদ দিচ্ছে, আমাদেরকে পথ যত দ্রুত অতিক্রম করতে পারে সেই শক্তি যোগাচ্ছে সেই সোনার বাংলার লক্ষ্যে। ধন্যবাদ। আমি আজিজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার ভাবনা কি মুজিব বর্ষ নিয়ে। ধন্যবাদ আপনাকে। আমার বন্ধু সহকর্মী যেভাবে বলেছেন, আমার জীবনেও কিন্তু বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। শুধু কাছ থেকে নয়, ওনার কাছ থেকে আমরা আমাদের আমি তখন এমসি কলেজ, যেটা এখন সরকারি কলেজ, আমি সেই এমসি কলেজের ছাত্র সংসদের একজন নেতা ছিলাম। তো আমরা তার কাছ থেকে আমাদের কলেজের উন্নয়নের জন্য আমরা 1 লক্ষ টাকাও আমরা আদায় করে নিয়েছিলাম। ছাত্রলীগে আমি তখন ছাত্রলীগেও ছিলাম এবং ছাত্র সংসদেও ছিলাম, নির্বাচিত প্রতিনিধি হিসাবে। আমি তখন সাহিত্য বিতর্ক সম্পাদক ছিলাম। আমাদের বিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর এবং আক্তার আহমদ জিএস ছিলেন। তো আমি আজকে দিনে এই যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
সারা বাংলাদেশে এমনকি বিশ্বের 195টি দেশে উদযাপিত হচ্ছে একসাথে ইউনেস্কোর আহ্বানে। এই যে মহান নেতা, হাজার বছরের আমরা শ্রেষ্ঠ বাঙালি বলে তাকে অভিহিত করেছি, বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে তাকে আমরা অভিহিত করেছি, সেই মহান নেতার 100তম জন্ম যে বার্ষিকী হচ্ছে বা জন্ম জয়ন্তী হচ্ছে, সেখানে আমরা সেটি উদযাপন করতে পারছি, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমি আজকের দিনে জাতির পিতার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আমার ভালোবাসা আমি প্রকাশ করছি। আমি বলতে চাই যে যদিও আমরা আমার বন্ধু বলেছেন যে করোনা ভাইরাসের এই মানে আতঙ্কের মধ্যে মুজিব বর্ষটি আমরা পালন করছি এবং করব। আগামী 1 বছর যেহেতু আমাদের সামনে রয়েছে, আমরা সেই 1 বছর আমরা পর্যায়ক্রমে সেটি পালন করব। আমি যেটি বলবো যে আমরা যেটি বলে থাকি বারবার যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি তো 1000 বছর আগে জন্ম নেননি, তিনি 100 বছর আগে জন্ম নিয়েছেন। তবে তিনি কিভাবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলেন, এটারও একটা কিন্তু ব্যাখ্যা প্রয়োজন আজকের প্রজন্মের জন্য, আজকের যে তরুণ প্রজন্মের জন্য, যে আমরা সেই পাল, সেন, মুঘল, ইংরেজ, পাঠান এদের যে নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বাঙালি জাতি যে আন্দোলন করে এসেছিল, পরবর্তী সময়ে ব্রিটিশ এবং পাকিস্তানের 23 বছরের যে মানে দুঃশাসন, বঞ্চনা, সেখানে যে মানে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার কিন্তু একটা পরিসমাপ্তি বা একটা মানে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে। তো আমি মনে করি যে এই যে 1000 বছর ধরে যে আন্দোলনটা আমরা করে এসেছি বাঙালিরা, কিন্তু আমরা কোনো দিন বাঙালিরা কখনো শাসন ক্ষমতায় ছিলাম না। আমাদেরকে এরাই শাসন করেছে এবং শোষণও করেছে, দুইটিই করেছে আমাদেরকে। এই যে শাসন শোষণের অবসান ঘটিয়ে তিনি বাঙালি জাতিকে যখন একটা ঠিকানা খুঁজে দিলেন, যখন আমরা জানতে পারলাম যে আমাদের বাঙালিদের ঠিকানা হলো পদ্মা, মেঘনা, যমুনা ঠিকানা, বা পদ্মা, মেঘনা, যমুনা বিধুত এই বাংলাদেশ, তখনই কিন্তু তার আহ্বানে আমরা বাঙালিরা জেগে উঠেছিল এবং আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই কারণেই বলা হয়ে থাকে যে তিনি 1000 বছরের যেই সংগ্রাম বা আন্দোলন, নিপীড়ন, এর বিরুদ্ধে যে মানে বাঙালির যে আন্দোলন, সেটিকে তিনি ধারণ করেছিলেন 1971 সালে এসে, এবং বাঙালিকে পথ দেখিয়ে দিলেন তার 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে, যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই ভাষণটি শেষ করেছিলেন তিনি জয় বাংলা স্লোগান দিয়ে। তখন কিন্তু আমার এখনও মনে আছে, আমি তখন ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমরা সিলেটেও কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নেমেছিলাম। তো আমি মনে করি যে আজকের এই দিনে মানে আমরা এই আলোচনায় আমি মনে করি যে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, যারা মানে আমার ভাবনায় সেটি হলো যে এই তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর এই যে সংগ্রামী ইতিহাস, সেটি তাকে পৌঁছে দিতে হবে। কারণ আমরা সবাই জানি যে 1975 সালের পর বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার জন্য যে বিশাল ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রেই কিন্তু একটা প্রজন্ম কিন্তু বিভ্রান্ত হয়েছে। তাই সুতরাং এই বিভ্রান্ত থেকে বের করে আনতে হলে এই তরুণদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর যে জীবনের যে আদর্শ, তার যে সংগ্রামী চেতনা বা তার যে জীবনের মূল্যবোধগুলো যদি আমরা মানে আমাদের তরুণদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে এই দেশকে একটা শোষণমুক্ত, মানে দরিদ্রমুক্ত, বঞ্চনামুক্ত একটা সোনার বাংলা গড়ে তোলার সেই স্বপ্ন হয়তো আমরা অচিরেই বাস্তবায়ন করতে পারব। আপনারা দুজনই অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব, আপনাদের নিশ্চয়ই জানা আছে। এবং আমরা যদি একটু আশাবাদী হই এই কারণে যে আমরা দেখেছি 75 পরবর্তীতে শুধুমাত্র বঙ্গবন্ধুকে বা তার পরিবারকে হত্যা করা হয়নি, একটি চিন্তা, চেতনা, দর্শন, একটি আদর্শকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যার আমাদের মহান মুক্তিযুদ্ধকেই মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। 75 এই ঘটনাটা শুধুমাত্র যে হত্যাকাণ্ড হিসেবে অমানবিক তা নয়, এইটার পরবর্তীতে একটি জাতির ক্যারেক্টারিস্টিক, তার চরিত্রগত দিক বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের ছাত্র সমাজকে ভোগবাদী করে দেওয়া হয়েছিল, আমাদের ছাত্র সমাজকে, নতুন প্রজন্মকে, তৎকালীন প্রজন্মকে হালকা ভাবা, মানে ভাবনার গভীরতা, চিন্তার গভীরতার জায়গাটাকে, সেই জায়গাগুলো রুদ্ধ করে দিয়ে তাকে হালকাভাবে
তার জীবনযাপনে অভ্যস্ত করে তাকে ভোগবাদী করে দেওয়া হয়েছিল, যার জন্য সেই ইতিহাস বিমুখ হয়ে গিয়েছিল, ঐতিহ্য বিমুখ হয়ে গিয়েছিল। আমরা যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির এই যে বিষয়টি, এটিকে শুধুমাত্র একটা সিলেকশন নয় বা ভোটের ব্যাপার নয়, এটা চিন্তা করতে হবে যে আমাদের যতই আমরা বাংলা ভাষায় নোবেল প্রাইজ পেয়েছিলাম, রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ এনেছিলেন, বাংলা ভাষায় বা শিল্প সাহিত্যে বা ইতিহাসে শৌর্যবীর্যে আমাদের অনেক খ্যাতি এর পূর্বেও ছিল, কিন্তু বঙ্গবন্ধুই প্রথম যিনি একটি স্বাধীন জাতি রাষ্ট্র তৈরি করেছিলেন বাঙালিদের। একটা সার্বভৌম ভূখণ্ড না থাকলে একটি জাতির তার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি তার কখনোই রক্ষা করা যায় না অন্যদের আক্রমণ থেকে। এই জন্যই বঙ্গবন্ধু হচ্ছেন ইউনিক। কারণ আমরা জানি সিরাজউদ্দৌলার কথা আমরা জানি, কিন্তু সিরাজউদ্দৌলা ব্যক্তি জীবনে তো বাঙালি ছিলেন না, বাংলা ভাষায় কথাও বলতেন না। হ্যাঁ, যার দরুন সিরাজউদ্দৌলার যখন পতন হয় পলাশির আম্র কারণে, তখন বাঙালি কিন্তু রুখে দাঁড়ায়নি, সাধারণ মানুষ কিন্তু লাঙল বইটা বা লাঠি নিয়ে রুখে দাঁড়ায়নি। দাঁড়ালে কিন্তু এই সামান্য কিছু ইংরেজ সৈন্য থাকতে পারতো না। কেননা বাঙালি মানুষের ওই সাধারণ মানুষগুলো মনে করেছিল যে আমরা তো এক শাসকের সাথে আরেক শাসকের যুদ্ধ হচ্ছে, আমাদের তো কোনো অংশগ্রহণ নেই। বঙ্গবন্ধুই প্রথম জাতিকে নিয়ে একদম কামার কুমার জেলে মজুর সাধারণ মানুষ লুঙ্গি পরে মুক্তিযুদ্ধে গেছে, একটা জাতিকে নিয়ে বঙ্গবন্ধু জাগরণ তৈরি করেছিলেন। না, বঙ্গবন্ধু যখন তার 7ই মার্চের ভাষণে বলেছেন যার যা কিছু তাই নিয়ে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ ঘটে, তখন কিন্তু আমরা দেখেছি যে কৃষক তার লাঙ্গল নিয়ে মাঠে চাষ করছে সেও যুদ্ধে গেছে, যে শ্রমিক কারখানার শ্রমিক সেও যুদ্ধে গেছে, ছাত্র জনতা সবাই কিন্তু একাট্টা হয়ে বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়েছে। জাদু যে কথাটা বলেছেন যে এর আগেও তো বাঙালি শোষিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, সিরাজউদ্দৌলার সময়ে পতনের পর সাধারণ মানুষ রুখে দাঁড়ায়নি, এগিয়ে আসেনি। আমি এই জন্যই বঙ্গবন্ধুকে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি। আমি মনে করি যে এর আগেও বাঙালির এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে অনেক সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, অনেক নেতার আবির্ভাব হয়েছে, কিন্তু কেউই আমাদেরকে আমাদের ঠিক জায়গায় ঠিকানা, যে কথাটা সেলিম ভাই বলেছেন, আমরা স্লোগান দিতাম। আমরা যারা 69 গণঅভ্যুত্থান দেখেছি, 70 নির্বাচন দেখেছি, 71 দেখেছি, তাদের একটা স্লোগান, যে প্রিয় স্লোগান, তোমার আমার ঠিকানা, যেটা পরবর্তী সময়ে গণজাগরণ মঞ্চ নিয়ে এসছে যখন হয়, তখন এই স্লোগানটা জনপ্রিয় হয়ে উঠেছিল। আবার ওই সময় অত্যন্ত স্লোগান ছিল। এই যে ঠিকানাটা, এই ঠিকানাটা নির্দিষ্ট করা, সেই ঠিকানায় পৌঁছে দেওয়া মানুষকে, অর্থাৎ জাতিকে আত্মপরিচয়টা দেওয়া, সেই কাজটা করতে পেরেছেন একমাত্র বঙ্গবন্ধু। সময়ই তাকে নির্ধারণ করে দিয়েছিল, ইতিহাসের জন্য ইতিহাসে নির্ধারিত ছিলেন যে একজন মানুষ আসবেন, একজন নেতা আসবেন, একজন মহামানব আসবেন, যিনি বাঙালিকে তার ঠিকানায় পৌঁছে দেবেন। রবীন্দ্রনাথের ভাষায় কতটা দৃঢ় হলে বঙ্গবন্ধু বলতে পারেন, ওনার কবর করা হয়েছে পাকিস্তানের কারাগারে, উনি বন্দী, যে কোনো সময় ওনাকে মেরে ফেলতে পারে, কিন্তু উনি বলেছেন যে আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরে দুইবার মনে। কি দৃঢ়, এবং মরদেহটা আমার বাঙালির কাছে পৌঁছে দিও। এই যে তার এই যে দৃঢ় বিশ্বাস, এই যে মানুষকে উজ্জীবিত করার শক্তি, সাহস, তার যে মাহাত্ম্য, মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, এইটা হচ্ছে যে পরিপূর্ণতা পেয়েছিল তার মধ্যে, যে কারণে তার হাতেই বাঙালি ঠিকানাটা তৈরি হয়েছে। আরেকটা জিনিস আসবে আমার কাছে মনে হয়, এই জন্যই তিনি, যেমন আরেকটা আমি শেষ করি একটু, আমি মনে করি যে তার মতো একজন নেতা বা তার মতো একজন মহাপুরুষের জন্য বাঙালি তার শুরু থেকে আরাধনায় রত ছিল, যে একজন মহাপুরুষ আসবেন যিনি তাকে ঠিকানা দেবেন। তিনি এসেছেন, একটু বলি যে রবীন্দ্রনাথ ওই মহামানব আসে, দিকে রোমাঞ্চ লাগে। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, এই জন্যই যে আগে যারা এসেছেন আমরা তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা, তারাও আমাদের ইতিহাসের নায়ক, কিন্তু মহানায়ক হচ্ছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুই আমাদের শেষ, বঙ্গবন্ধু আমাদের চূড়ান্ত। বঙ্গবন্ধুর আগেও কেউ এই ক্ষমতা নিয়ে, এই শক্তি নিয়ে, এই ভালোবাসা নিয়ে, এই দেশপ্রেম নিয়ে, ঔদার্য নিয়ে আসেননি, ভবিষ্যতেও কেউ আর আসবে না। আমার কাছে আরেকটা জিনিস, এই জন্যই তিনি একমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সেলিম ভাই, আমরা দেখবেন যে বঙ্গবন্ধু কিন্তু
ব্রিটিশ ভারতে দেখেছেন। ওনার একদম ছোটবেলায় উনি মিশনারি স্কুলে পড়েছেন, উনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। তখন ভারতবর্ষে একটা উপনিবেশ, ব্রিটিশদের উপনিবেশ, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন চলছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলন চলছে। তখন ওনার রাজনীতিতে যাত্রাটাই কিন্তু দেশাত্মবোধ নিয়ে, দেশকে পরাধীন দেশমাতৃকাকে সেই সময় ভারতবর্ষকে শৃঙ্খল মোচন করার, মানুষের প্রতি ভালোবাসা থেকে, তার যে শৈশবে মানুষের প্রতি যে ভালোবাসা পরিলক্ষিত হয় বা যেটা প্রকাশ পেয়েছিল, যেগুলা না আমরা এগুলো তো দেখতে পাচ্ছি এখন, যে ওনা কিভাবে ইতিহাস বের হয়ে আসছে। উনি মানে ছাত্র স্কুল জীবন থেকে যখন মুখ্যমন্ত্রী শেরে বাংলা ওনার স্কুলে গেলেন, তুমি ওনার স্কুলের চাল ফুটো ছিল, পানি পড়তো, তিনি ওখান থেকে 1800 টাকা আদায় করে ছাড়লেন ফজলুল হকের কাছ থেকে। এই যে তার যাত্রা শুরু, বা আমরা আরো দেখেছি আদায় করার যে তার ন্যায্য অধিকার আদায় করার যে তার যে একটা আলাদা একটা ক্ষমতা বা শক্তি, সেটা আমরা দেখেছি। তারপরে আরেকটি বিষয় আমি খুব একটু আগে যেটা বলা হয়েছে যে তিনি মিশনারিতেও পড়েছেন, আরেকটা জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ, তিনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন এটি ছিল মধুমতি নদীর একটা শাখা নদী, গাগট নদীর তীরে এই টঙ্গিপাড়ায়। এটা কিন্তু ছিল অত্যন্ত একটা মানে পশ্চাৎপদ জায়গা। এখান থেকে তিনি কলকাতায় গিয়েছেন, ইসলামিয়া কলেজে ভর্তি হয়েছেন, সেখানে ছাত্র সংসদের নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জন্মটাই ক্ষণজন্ম, তার পারিবারিক ঐতিহ্য আছে। এখানে যাওয়ার পরে তিনি ফজলুল হকের সাথে, আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার রাজনৈতিক হাতে খড়ি, বা আমরা অনেকেই বলে থাকে যে রাজনৈতিক গুরু হলেন গিয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু। এবং আরেকটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো যে তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। এই প্রসঙ্গে আমি বলতে যাচ্ছি, এবং তিনি একজন মানবতাবাদী মানুষ ছিলেন। তার বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমরা যদি লক্ষ্য করি আমরা সেটি দেখতে পাবো। এই জিনিসটা কিভাবে এসছে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে বঙ্গবন্ধুর যে নির্মাণ, সেই নির্মাণটা যদি আমরা দেখি, ওনার যদি ব্যক্তি ওই যে অসমাপ্ত আত্মজীবনী আমরা যদি পড়ি, যে বঙ্গবন্ধু এমন একজন নেতা, তার যে এই যে নির্মাণটা হয়েছে এবং তিনি অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা পরিবর্তন হয়। রবীন্দ্রনাথের জীবনে প্রতি 8 বছর 10 বছর পর পর একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তার চিন্তা চেতনায়, দর্শনে, এটা স্বাভাবিক নিয়ম। বঙ্গবন্ধু কিন্তু উপমহাদেশের পরাধীন অবস্থা দেখেছেন। বঙ্গবন্ধুর সামনে কিছু আইডল ছিল, অনেক বড় বড় রাজনৈতিক নেতৃত্ব, ত্যাগী রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, তাদের সংস্পর্শে এসেছেন। তারপর বঙ্গবন্ধু ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় যে সাম্প্রদায়িক রাজনীতির যে বিষ, যে করাল থাপ, এবং এটার যে পরিণতি কি, সেটাও বঙ্গবন্ধু প্রত্যক্ষ করেছেন। পাঞ্জাবে হয়েছে, বিহারে হয়েছে, কলকাতায় হয়েছে, নোয়াখালীতে হয়েছে। এটার যে কি পরিণতি, আখেরে মানুষেরই মানে দুর্দশা, আসলে ক্ষতিগ্রস্ত হয় মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে, যে কোনো ধর্মের কোনো বিষয় থাকে না, এবং শেষে গিয়ে মানবতাই ভুলুণ্ঠিত হয়। এই জিনিসগুলো উনি দেখে দেখে ওনার মধ্যে একটা কিন্তু পরিণত বোধ তৈরি হয়েছে। উনি নির্মাণ হয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনার একটা মনন, যার দরুন উনি আওয়ামী লীগকে পরিবর্তন করেছেন। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী মুসলিম লীগ থেকে পরিবর্তন হয়ে সময়ই নির্ধারণ করেছিল। সেটার কিন্তু এক সময় বিরোধিতাও করেছেন ওনার গুরু, রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিন্তু প্রথমে চাননি যে এটা মুসলিম লীগ পরিবর্তন। সময় থেকে বঙ্গবন্ধু শিক্ষা পেয়েছেন, সময় থেকে বঙ্গবন্ধু তার লক্ষ্য নির্ধারণ করেছেন, তার কৌশল নির্ধারণ করেছেন, এবং উনি সেই গানটিও নির্বাচন করেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা জাতীয় সঙ্গীত। উনি জানতেন যে দেশ স্বাধীন হবে। না, আমার কাছে আমি বললাম কি জন্য, যে 1971 সালে যখন উনি স্বাধীনতার ডাক দিলেন, তখন কিন্তু সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল জাতিগোষ্ঠীর মানুষ সব কিন্তু তার ডাকে সাড়া দিয়েছে। সেলিম ভাই, এইরকম কোন নেতার আমি ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখনও কিন্তু আমাদের বিভেদ ছিল, বিভাজন ছিল। সেলিম ভাই, এখানে আসিয়া কিন্তু বঙ্গবন্ধু সবাইকে এক করে। সেলিম ভাই যে কথাটা বলছেন, বঙ্গবন্ধু আমাদেরকে বাঙালি করেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান হয়ে গেছে। সুতরাং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হলে আবার বাঙালি হতে হবে। প্রকৃত বাঙালি যতদিন পর্যন্ত আমরা না হতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের যে লক্ষ্য, মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। আমাদেরকে বাঙালি হতেই হবে, এবং এই বাঙালি হতে হবে
বঙ্গবন্ধুর মতো মাঝগামী স্বপ্নের বাঙালি। একাত্তরকে ধারণ করে তো বাঙালি হতে হবে। একটা জিনিস আপনারা দুজন সিনিয়র ব্যক্তি, এই জিনিসটাও তো পাশাপাশি স্বীকার করা দরকার। অস্বীকার করে তো মুক্তি হবে না যে 70-এর নির্বাচনেও বঙ্গবন্ধু 1% ভোট পাননি, সেটা বিরোধী একটা সংখ্যা ছিল। এদেরকেও সংশোধন কিভাবে করতে হবে, দেশপ্রেমী উদ্বুদ্ধ কিভাবে, তারা তাদেরকে দেশটা তো আসল ইতিহাস থেকে শিক্ষা না নেয়, এটা সব জায়গায় এই ধরনের কাজ হয় বা এই ধরনের কিছু মানুষ থাকে, তারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় তাহলে ইতিহাসের একটা জায়গা আছে আস্থা করে বলা হয় প্রকৃতির ইতিহাস কিন্তু ইতিহাস তার নিজস্ব গতিতে। এই জন্য আমি প্রথমেই বলেছি বঙ্গবন্ধু মহানায়ক 75 পরবর্তী সময়ে যেখানে বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না, বঙ্গবন্ধু শব্দ উচ্চারণ করা যেত না, জাতির পিতা তো দূরের কথা। আমার একটা কথা প্রায় মনে হয় 1996 সালে যেদিন ক্ষমতায় গেল আওয়ামী লীগ, ক্ষমতাসীন হলো 23 জুন, ওই দিন রাতে বঙ্গবন্ধুর ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে বঙ্গবন্ধুর ভাষণটা, ঐতিহাসিক ভাষণটা প্রচার করা হয়েছিল প্রথম রাতে। গোটা বাংলাদেশ যেন নতুন করে জেগে উঠেছিল। সেই শিহরণ মনে আমি শুনেছি, একজন আমাকে বলেছিলেন যে একজন রাজনৈতিক নেতার যিনি বঙ্গবন্ধুর চরম বিরোধী ছিলেন, তার সন্তান তাকে প্রশ্ন করেছিল, বাবা কি শুনিয়েছিলে, আজ কি শুনলাম। না, এই জন্য আমি বলছি যে আমাদের তরুণদের মধ্যে মানে জাগরণ এসেছে, এই জাগরণকে মানে যাতে বঙ্গবন্ধুর এই যে আদর্শে আমাদের এই উপমহাদেশে যদি আমরা দেখি, এই উপমহাদেশে পাকিস্তানের ফাদার অফ দ্য নেশন মোহাম্মদ আলী জিন্না, ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের বঙ্গবন্ধু। কিন্তু পাকিস্তানের জিন্নাকে নিয়েও পাকিস্তানের বিরোধ নাই, মহাত্মা গান্ধীকে নিয়েও সেভাবে দেখা যায় না কোনো বিরোধ নাই। কিন্তু আমাদের বঙ্গবন্ধু আজকে দীর্ঘ বিরোধিতার পরেও, দীর্ঘ বৈরিতার পরেও, তাকে হত্যা করার পরেও প্রকৃতির নিয়মেই যদি আমরা বলি বা বিধাতার অমুক নিয়মেই যদি বলি, এটা আবার ইতিহাস মানুষের মনে। ইতিহাস তো ইতিহাসই, যারা এটা রাজনীতির ঊর্ধ্বে, যারা বিতর্কিত করার চেষ্টা করেছে, যারা নাম মুছে ফেলার চেষ্টা করেছে, তারা আজকে যাচ্ছে কোথায়? কিছু ব্যাপারে আমাদেরকে দেশ, আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের আমার মনে হয় যে এই বিষয়টাকে আমাদের আলোচনা না নাই উচিত, যে বঙ্গবন্ধুর বিরোধী কেউ আছে বা ছিল। কারণ যারা ছিল ইতিহাস বা আছে তারা তো বাঙালি না। আচ্ছা, আমরা এই বিষয়টাকে এখানে রেখে আরেকটা বিষয়ে যাই। সোনার বাংলা কি? বঙ্গবন্ধু সোনার বাংলা বলতে কি বুঝিয়েছিলেন? সোনার বাংলা কি শুধুই সোনালী ফসলে ভরা? মানে এই বিষয়টা একটি নতুন প্রজন্মকে বোঝাতে হবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ উদার একটি যখন সমৃদ্ধ দেশ হবে, সুখী দেশ হবে, তখন কোন জায়গায় আসবে? যেখানে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, নিপীড়ন থাকবে না, অসততা থাকবে না, স্বাস্থ্য সব থাকবে। এক কথায় আমরা বলতে মানুষের যতগুলো চাহিদা আছে, মৌলিক চাহিদা যেগুলো আছে সবগুলো পূরণ হবে। মানুষ সুখে শান্তিতে বসবাস করে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, সম্পূর্ণ কোপমণ্ডকতা মুক্ত, দীনতা ক্ষুদ্রতা মুক্ত। এখানে আমি একটি বঙ্গবন্ধুর একটি কথা উদ্ধৃত করি। বঙ্গবন্ধু বলেছিলেন যে বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। এই যে তার যে বিশাল বড় একটা, এইজন্যই তিনি বিশ্ব নেতা হয়েছেন, এই জন্য হয়েছেন, এবং তিনি শোষিত মানুষের জন্য তার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তিনি লড়াই করে গেছেন। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসছে। একটা জিনিস শুধু দুজনের কাছে জানতে চাইব, যে মুজিব বর্ষের যে উদযাপন হচ্ছে সারা দেশে, যদিও করোনা ভাইরাসের একটা বৈশ্বিক বিষয়, এই কারণে প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শিতার সাথে এই কাজটি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বঙ্গবন্ধু কন্যা, তার এই দায়িত্ববোধ থেকে তিনি করেছেন এবং এটা উচিত ছিল করা। কিন্তু তারপরও যে আনুষ্ঠানিকতা হচ্ছে, বিভিন্ন যে আমাদের সেলিব্রেশন হচ্ছে, যেটা শুধুমাত্রই কি আনুষ্ঠানিকতা, নাকি যে মুজিব বর্ষের যে চেতনাটা বা তার যে মেসেজটা, যে মূল সুরটা, সেটা কি বিশ্বাসে, নিঃশ্বাসে, চেতনায় ধারণ করা? এই বিষয়টা একটু আলোচনা করে আমরা শেষ করব অনুষ্ঠানটা। এটা তো অবশ্যই ধারণ করা, এর মধ্যে আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে, বিশেষ করে বারবার আমরা যে বিষয়টা বলছি, নতুন আমরা যদি নতুন প্রজন্মকে সরাসরি কিছু বলতে চাই, তাকে কিছু দিতে চাই, ততটা কিন্তু গ্রহণ করার তার মানসিকতা তৈরি হবে না। তাকে নানা কর্মসূচির মাধ্যমে, কিছুটা আনুষ্ঠানিকতার মাধ্যমেও তার কাছে পৌঁছানো, বঙ্গবন্ধুকে পৌঁছে দিতে হবে। সে জানে, এখনো বঙ্গবন্ধু সম্পর্কে সে পড়াশোনা করছে, বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করছে। এরপরও আমরা মনে করি যে সেই যে জন্মশতবার্ষিকীতে জাতির পিতাকে আগামী দিনের
যে নাগরিক যারা দেশ পরিচালনা করবে, যাদেরকে আমরা বলছি যে তোমরা সোনার মানুষ হও, আমরা পারিনি কিন্তু তারা পারবে, তাদের উপরে বিশ্বাসটা আমাদের আছে। এই জন্য আমরা বলছি যে আমরা পারিনি তো কী হয়েছে, আমরা তো তোমাদেরকে দেশ দিয়েছি, এখন তোমরা করো। আমাদের প্রজন্ম দেশ দিয়েছে, লাল সবুজের পতাকা দিয়েছে, এখন তোমরা আমাদেরকে সোনার বাংলা উপহার দাও, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আমরা যখন আমার এখন স্পষ্ট মনে আছে, আমরা যখন 73 সালে সিলেট সার্কিট হাউসে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলাম, তখন বঙ্গবন্ধু কিন্তু আমাদের একটা কথা বলেছিলেন যে আমি এই দেশটাকে সোনার বাংলা গড়ে তুলতে হবে এবং তোমাদেরকে কিন্তু লেখাপড়া করে সোনার মানুষ হতে হবে। এই কথাটা এখনো আমার স্পষ্ট, তাৎপর্যপূর্ণ কথা, খুব তাৎপর্যপূর্ণ। তোমরা যদি সোনার মানুষ না হও তাইলে আমার দ্বারা সোনার বাংলা মানুষ সোনার হয়ে গেলে দেশটা সোনার হয়ে যায়। কিন্তু 75 পরবর্তী পরে আমরা দেখলাম কি যে বঙ্গবন্ধুর মানে এই যে ইতিহাসের যে বিকৃতির কথা আমরা বলি, সেই বিকৃতি মানে চলতে থাকলো এবং যারা 75 পরবর্তী প্রজন্ম তারা জানলো যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন নাই, ডাক দিয়েছেন অন্য একটা নাম মানে প্রচারিত থাকলো। এর কারণে হয়েছে কি যে আমাদের একটা প্রজন্ম অনেকটা মানে ইতিহাস বিস্মৃত হয়ে গিয়েছিল। সেই প্রজন্মকে আবার কিন্তু এখন আমরা ডাকতে দেখেছি। এর পিছনে কিন্তু আমি বলবো যে আমি যেহেতু মিডিয়ার মানুষ, আমাদের মিডিয়ারও একটা বিশাল অবদান আছে, আমাদের সংস্কৃতি কর্মীদের অবদান আছে, মানে সবাই কিন্তু রাজনীতিবিদদের তো আছেই। আজকে যে বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে, এই যে আমরা প্রত্যেকটা মিডিয়া কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচি কিন্তু এই নতুন প্রজন্ম বা নতুন যে তরুণ প্রজন্ম যে যারা জেগে উঠেছে, তাদের মানে ইতিহাস যে তারা বিমুখ হয়ে গিয়েছিল, তাদেরকে ইতিহাসের সত্যটি মানে তারা জানাচ্ছে। এই যে আমাদের মানে এই মুজিববর্ষের যে বড় ইয়েটা আর কি, মানে এটাকে আমি মনে করি আমাদের বড় সাফল্য। এবং আমরা যদি বঙ্গবন্ধুর জীবনকে আমরা ধারণ করতে পারি, আমাদের ধারণ করতেই হবে, তাহলে আমরা কিন্তু আমাদের মানে যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা বুঝতে পারব। ধন্যবাদ আপনারা দুজনকে। সুধীমণ্ডলী, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা, আমাদের লালন সাইজি গিয়েছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি, আর বঙ্গবন্ধু বলেছেন সোনার বাংলা করতে হবে, সোনার মানুষ তৈরি হতে হবে। এই যে সোনার মানুষ, সেই সোনার মানুষটি হচ্ছে জ্ঞানে, বিজ্ঞানে, যুক্তিতে, প্রেমে, ভালোবাসায় পূর্ণ একটি মানুষ, যার ভিতরে কোনো ধরনের কলুষ থাকবে না, কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো ধরনের কোপমণ্ডকতা থাকবে না, যুক্তি থাকবে, প্রজ্ঞা থাকবে, মেধা থাকবে এবং মানুষের প্রতি, দেশের প্রতি একটি কমিটমেন্ট থাকবে, দেশপ্রেম থাকবে। এরকম মানুষ তৈরি করতে হবে এবং সেরকম মানুষ তৈরি হচ্ছে সমাজে। আমরা আশাবাদী আমাদের আগামী প্রজন্মকে নিয়ে, যারা বঙ্গবন্ধুর এই স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলবে। কারণ হিংসায় শুধু হিংসাই বাড়ে, প্রেম দিয়েই সবাইকে জয় করতে হয়। বঙ্গবন্ধু কিন্তু প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করতেন না, অনেক উদার হৃদয়ের মানুষ ছিলেন, তাই তার দেশবাসীকেও তিনি সেভাবে ভালোবাসতেন, সেভাবে দেখতে চাইতেন। আমার দেশবাসীও সেরকম হবে। আমরা আশা করি এই মুজিববর্ষের এই আয়োজন সার্থক হবে, আগামী প্রজন্ম ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে যেভাবে এখন নানা বিষয়ে, শুধুমাত্র খেলাধুলা নয়, নানা বিষয়ে বাংলাদেশ সুপরিচিত হয়ে উঠেছে, ঠিক সেভাবে বিশ্বের বুকে একদিন আমরা শ্রেষ্ঠ আসন গ্রহণ করব। বঙ্গবন্ধু সোনার বাংলা সার্থক হবে। আগামী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।